একদম নতুন একটা কম্পোনেন্ট বানাই আমরা ওই কাজটা করব। কি কাজ, যে কি বলে এটা, টু ডু লিস্ট, সেদিন যেটা করছিলাম। তো টু ডু লিস্ট বানানো, নতুন কম্পোনেন্ট, নতুন মডিউল বানায় তার ভিতরে আমরা কাজগুলো করব। কি কি কাজ হবে, ডাটাগুলো আমাদের মডেল থেকে আসবে, সেটা শো করে দেব, তারপরে ফিল্টারিং করব, প্লাস হচ্ছে নতুন ডাটা অ্যাড করব। ঠিক আছে, এগুলোর জন্য আমরা আগে প্রথম দরকার হবে আমাদের একটা মডিউল বানায় নেওয়া। তো এখানে গিয়ে আমরা কমান্ড প্রম্পটে যাই, এইটার ভিতরে এনজি অ্যাপের ভিতরে আসি। এখানে গিয়ে বললাম যে এনজি জেনারেট, তারপরে লিখবো মডিউল, নতুন একটা মডিউল বানাচ্ছি, মডিউল, তারপরে নাম দেব, ধরেন এটার নাম দিলাম টু ডু বললাম। ঠিক আছে, দেওয়ার পরে এন্টার দিলাম, একটা মডিউল ক্রিয়েট হবে। আমাদের আগের যে মডিউলটা ছিল ওইটা মেইন ডট টিএসএ অ্যাড করা আছে, তাই না? টাস্ক মডিউল অ্যাড করা ছিল, তো এইটা জেনারেট করুক, মডিউলটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা এইটা টুডু নামে একটা ফোল্ডার অ্যাড হয়েছে, দেখেন এখানে টুডু নামে একটা ফোল্ডার অ্যাড হয়েছে, এর ভিতরে একটা ফাইল আছে। এই ফাইলে কি কি লেখা আছে এগুলো আমরা পরে ঠিক করব। আগে আমরা এখানে এসে কম্পোনেন্টটা বানাই নিই, এনজি জেনারেট কম্পোনেন্ট, কম্পোনেন্ট নামও সেম দিলাম। আর কি দিতে হয় মনে আছে? এইটাই, একটা কম্পোনেন্ট বানালাম, টুডু নামে একটা কম্পোনেন্ট বানাই। এনজি জেনারেট কম্পোনেন্ট না লিখেই টুডু লেখা। হ্যাঁ, কম্পোনেন্ট কম্পোনেন্ট লিখতে হবে। কম্পোনেন্ট দিলাম, দিয়ে বললাম টুডু নামে একটা কম্পোনেন্ট বানাবো। এখানে কয়েকটা ফাইল ক্রিয়েট হবে, এই ফাইলগুলো এখন টোটাল একটা মডিউল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতরে সবগুলো ফাইল আসছে, টুডু নামে ফোল্ডারের ভিতরে আসছে। তো এখন এটা দেওয়ার দরকার নেই, এটা আমি এখানে রেখে দিই। এগুলো আমরা এখন চেঞ্জ করব। কি কি চেঞ্জ করব দেখেন, এটাতে আসছে টুডু কম্পোনেন্ট এসে গেছে, আমরা এই কম্পোনেন্টটাকে ছোট একটা প্রশ্ন আছে, চেঞ্জ করে নিয়ে করবো। দাঁড়ান, আমরা কি করব, এইটার ভিতরে কম্পোনেন্ট ডট টিএস লোড হয়ে গেছে, আমরা এই মডিউলটাকে কি করব, ব্রাউজারে পাঠাবো। সেই জন্য আমাদের প্রথম কাজ হবে জায়গায় এইটাকে আগে লোড করা। কম্পোনেন্ট দরকার নেই, আমরা এইটার ভিতরে আমরা কি করব, যে করব, ব্রাউজার প্ল্যাটফর্ম ব্রাউজার বা এরকম কিছু একটা আছে না, ওইটা দিয়ে দেবো, এটা বাদ দিলাম। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা বাকি কাজ করবো। আর কি দরকার, আমরা হ্যাঁ এই ব্রাউজার মডিউলটা আমরা দিয়ে দেবো ইম্পোর্টের মাঝখানে। ঠিক আছে, তারপরে বুটস্ট্র্যাপ করব। এরপরে আমরা একটা নেব, এখানে গিয়ে এখানে বুটস্ট্র্যাপ করব হচ্ছে একটা আমাদের যে মডিউলটা, সেই মডিউলের নাম কি, কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট টুডু কম্পোনেন্টকে আমরা বুটস্ট্র্যাপ করব। এখানে কাজ এইটুকুই, তবে আরো একটু কিছু কাজ করে যাই একসাথে। আমরা এর ভিতরে ফর্মটাকে অ্যাড করব, ফর্ম নিয়ে কাজ করব। যেহেতু আমরা এই কোনো নতুন কোনো টাস্ক অ্যাড করব, সেই জন্য আমাদের ফর্ম দরকার হবে, সেই জন্য এইটা অ্যাড করে নেব, ফর্মস মডিউল। কোথা থেকে, অ্যাঙ্গুলারের ফর্ম নামক একটা ফোল্ডার থেকে নিয়ে আসবো। এটাকে আমরা দিয়ে দেবো ইম্পোর্টের মাঝখানে। ঠিক আছে, এরকম এইখানে ডিক্লারেশনের এখানে একাধিক কম্পোনেন্ট হতে পারে, আমরা আপাতত একটা কম্পোনেন্ট নিয়েই কাজ করতেছি। যখন আমরা রাউটিং দেখব তখন এখানে একাধিক কম্পোনেন্ট থাকবে। তো এখন আসে না, এটার কাজ শেষ। এখন আমরা বাকি কি করব, এই যে কম্পোনেন্টটা আছে বা এই মডিউল কম্পোনেন্টটাকে আমরা একদম মেইনে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবো। এই মেইন ডট টিএসএ গিয়ে বলবো যে আমাদের এই টুডু মডিউলটা নিয়ে কাজ করতে চাই, টাস্ক মডিউল না, টুডু মডিউলটা নিয়ে আসি। এখান থেকে টুডু মডিউলটা এখানে দিলাম। আর এটা কি করবে, বুটস্ট্র্যাপ মডিউল হিসেবে টুডু মডিউল। আর এখানে অ্যাপের ভিতরে টুডু নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে টুডু ডট মডিউল, এইটা। তাহলে এইটা দিলে আমার কি হবে, ব্রাউজারে আমার এই একটা যাওয়ার কাজ সাকসেসফুল হয়েছে না। এখন দেখি ব্রাউজারে কোনো চেঞ্জ আসছে কিনা, ফাঁকা আসছে না। তাহলে আমরা একটু যাই, এখানে চেক করি যে ফাঁকা আসলো কেন।
তাহলে টু ডু মডিউলে যাই। টু ডু মডিউলে হচ্ছে আমার কম্পোনেন্ট টু ডু কম্পোনেন্ট ডট টিএসএ যাই। এখানে গিয়ে বসে টু ডু কম্পোনেন্ট ডট এইচটিএমএল, এই ফাইলটা হচ্ছে আমার, এই ফাইলটা হচ্ছে এইচটিএমএল ফাইল। আর ট্যাগ কোনটা? অ্যাপ টু ডু না, এটা আমরা চেঞ্জ করতে পারি যে কোনো, আমরা শুধুমাত্র টু ডু দিতে পারি। ধরেন এখানে গিয়ে অ্যাপ না দিয়া চেঞ্জ করে দিলাম টু ডু। হ্যাঁ, এইটা এখন এটা যদি আমরা এখন এই এইচটিএমএল ফাইলটা দেই এসআরসি অ্যাপের বাইরে এই এইচটিএমএল index.html এ গিয়ে এখানে দিয়ে আসলাম, এই যে এটা বললাম যে এটা টু ডু কম্পোনেন্ট। এখন দেখি ব্রাউজারে কি আসছে। এই যে আসছে না টু ডু ওয়ার্কস, এটার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এই কি বলে কম্পোনেন্টটা ঠিকঠাক কাজ করতেছে। এখন আসেন, এটা তো আমার দরকার নাই, আর টু ডু কম্পোনেন্ট দরকার আছে, মেইনটা আর দরকার নেই, এটা কেটে ফেললাম। এখন কাজ হচ্ছে আমার এই কম্পোনেন্টের ভিতরে ইঞ্জিনের যা যা আছে এগুলো এরকমই থাক, এগুলো নিয়ে আমরা কোনো কাজ এখন করব না। এখন আমাদের কাজ হচ্ছে ওই এইচটিএমএল ফাইলটাই, কোনটায়? এইটাই কাজ হবে। এখানে গিয়ে আমরা একটা টেবিল বানাবো, একটা ফর্ম বানাবো। তো যাই, এখানে গিয়ে টু ডু অ্যাপে গিয়ে এইচটিএমএল এ যাই, এটা ফালাই দিলাম, আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড করাই আছে। এখানে গিয়ে আমরা একটা ডিপ নিলাম, ডিপটাকে বললাম কন্টেইনার, ক্লাস দিয়ে আসলাম, বললাম কন্টেইনার যেন মাঝখানে আসে। এখানে গিয়ে আমরা একটা টেবিল নিলাম, টেবিলের ক্লাসগুলো দিয়ে যাই। এগুলো মনে আছে আপনাদের? টেবিল বর্ডার, তারপরে এখানে গিয়ে বললাম কি হেড দিয়ে যাই, টিএইসে বললাম একটা, বললাম সিরিয়াল নাম্বার, একটা হচ্ছে ডেসক্রিপশন বলছিলাম না, তারপরে বললাম যে স্ট্যাটাস, এই কয়টাই রাখি। তারপরে এটাই থাক। তো এইখানে গিয়ে আমরা কি করলাম, এখানে গিয়ে টি বডিতে একটা টিআর নিলাম, এই টিআরের ভিতরে টি ডি রেখে দিলাম, বললাম বাই এ টয়, আর স্ট্যাটাস রেখে দিলাম ফলস, আর সিরিয়াল নাম্বার বসাইতে হবে না, এখানে গিয়ে সিরিয়াল নাম্বার এখানে 1 দিলাম। হ্যাঁ, সেটা পরে আমরা চেকবক্সটা নিয়ে পরে কাজ করব। এখন এইটা আসছে না, এইটাকে আমরা এখন কি করব, এই ডাটাগুলোকে আমরা মডেল থেকে নিয়ে আসবো। আমরা জানি যে AngularJS মডেল ভিউ কন্ট্রোলার এই এমভিসি প্যাটার্নে কাজ করে। এমভিসি প্যাটার্ন মানে হচ্ছে মডেল ভিউ, তারপর হচ্ছে কন্ট্রোলার। এগুলো যদি মনে না থাকে আবার বলি, কিরকম যে একটা অ্যাপ্লিকেশনে এই এমভিসি প্যাটার্নে কাজ করা একটা অ্যাপ্লিকেশনের পুরো কোডগুলো 3টা ভাগে ভাগ করা থাকে। 3টা ভাগে ভাগ করা থাকে মানে হচ্ছে বিভিন্ন ফাইলে বিভিন্ন প্রকার কাজ করা থাকে। যেমন ধরেন ভিউটা হচ্ছে আমরা যে এইচটিএমএল কোডগুলো নিয়ে কাজ করব সেটাকে বলা হয় ভিউ, ঠিক আছে। এখানে ভিউ বলতে আমরা এই AngularJS এ বলবো টেমপ্লেট, বুঝতে পারছেন? টেমপ্লেট বলছে না এখানে মডিউল এই কম্পোনেন্টে এসে টেমপ্লেট ইউআরএল, এটা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটটাকে বলবো আমরা ভিউ, যেগুলো ব্রাউজারে শো হয়। আর মডেল হচ্ছে আপনার যে ডাটা নিয়ে কাজ করবে, যেখানে ডাটা থাকবে, ডাটা নিয়ে আসবে, ডাটা স্টোরেজের সাথে যার কমিউনিকেশন হবে, ডাটাবেজের সাথে হোক অথবা ফাইলের সাথে হোক অথবা রিটেন কোনো ডাটা হোক, স্ট্যাটিক কোনো ডাটা হোক, সেগুলো নিয়ে যে হ্যান্ডেল করবে যেই ক্লাসটা, সেটার নাম হচ্ছে মডেল। আর মডেল আর কন্ট্রোলার হচ্ছে এ হচ্ছে মেইন, মডেল আর ভিউয়ের মাঝখানে থেকে দুইজনের মাঝে কমিউনিকেট করে। এখন এইটা হচ্ছে রিকোয়েস্টগুলো কীরকম হয়, আপনি একটা এমভিসি প্যাটার্নে করা একটা ওয়েবসাইটে যখন রিকোয়েস্ট করবেন, মানে আপনি যখন ভিজিট করবেন তখন রিকোয়েস্টটা যায় হচ্ছে আপনার কন্ট্রোলারে। আর আমাদের এখানে কন্ট্রোলার হচ্ছে todo.component.ts, এই ফাইলটা। প্রতিটা কম্পোনেন্টের ওই component.ts ফাইলটা হচ্ছে আপনার কন্ট্রোলার। যখন আমরা ওয়েবসাইটে ভিজিট করব তখন রিকোয়েস্ট যাবে এই কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার কি করবে, ভিউতে আপনার রিকোয়েস্ট করবে, ঠিক আছে।
ভিউ লোড করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ভিউয়ের ভিতরে যদি কোনো ডাটার দরকার হয় তখন মডেলের কাছে রিকোয়েস্ট করে সেই ডাটাগুলো নিয়ে আসবে। নিয়ে এসে যদি ফার্দার কোনো লজিক ইমপ্লিমেন্ট করার দরকার হয় সেই ডাটার উপরে, অথবা অন্য কোনো লজিক, যেমন ধরে কোথায় কোন পেজটা শো হবে, তারপরে কি কি ডাটা শো হবে, সেই ডাটা কোথা থেকে আসবে, মডেল থেকে আসবে, মডেলের কোন ফাংশন থেকে আসবে, সেগুলো যদি আপনার ম্যানেজ করার দরকার হয় সেই কোডগুলো আপনার কন্ট্রোলারের ভিতর থাকে। তারপর কন্ট্রোলার কি করে, ওই দুইজনের মধ্যে মডেল আর ভিউয়ের মধ্যে কমিউনিকেট করে দিয়ে ডাটাগুলো নিয়ে এসে লজিক ইমপ্লিমেন্ট করে শর্ত টর্ত দিয়ে ডাটা প্রসেস করে ভিউতে শো করে দেয়, সেটা ব্রাউজারে চলে যায়। এই হচ্ছে এমভিসি প্যাটার্নের কাজ। বুঝতে পারছেন সবাই? এটাই আরো ক্লিয়ার হবেন। এরপরে এমভিসি প্যাটার্নের ফ্রেমওয়ার্ক আপনাদের আরো দুইটা আছে, একটা হচ্ছে কোডিনেটর আছে, একটা লারাভেল আছে। কোডিনেটর আর লারাভেল হচ্ছে অ্যাঙ্গুলার জেএস এর মতো। অ্যাঙ্গুলার জেএস এর মতোই কিছুটা, তো এমভিসি যেহেতু, কিন্তু এতটাই না। কম্পোনেন্ট ওটা অন্যরকম আছে একটু। তাহলে কি করবে, এটা এমভিসি প্যাটার্নে কাজ করে। এখানে এসে ভিউ হচ্ছে আমাদের টেমপ্লেটটা, এইটা আমাদের ভিউ। এখন আমাদের কাজ হবে যে এই কন্ট্রোলারে এসে আমরা কাজ করব যে আমরা কোন মডেলের সাথে কমিউনিকেট করে সেখান থেকে ডাটাগুলো নিয়ে আসবো। যেহেতু ডাটাগুলো আমরা ডাইনামিক করতে যাচ্ছি, এই ডাটাগুলো এগুলো স্ট্যাটিক আছে, এগুলোকে ডাইনামিক করব। কোথা থেকে আসবে, মডেল থেকে আসবে। মডেল কোথা থেকে নেবে সেটা পরের বিষয়, আমরা আগে মডেলটা বানাই নিই। আমাদের এই টু ডু কম্পোনেন্টের ভিতরে কোনো মডেল নাই, তাহলে মডেল এখানে গিয়ে একটা ফাইল বানাই। এখানে ফাইলের নাম দিলাম যে todo.model.ts ফাইল, মানে টাইপ স্ক্রিপ্ট। আমরা একটা মডেল বানাই নিলাম। তো এখানে কি হবে, এখানে অ্যাকচুয়ালি একটা ক্লাস হবে, একটা ক্লাস। এই ক্লাসটা কি করবে, ধরেন এখানে নাম দিলাম, এটার নাম দিলাম টু মডেল নাম দিলাম। এটা কাউকে এক্সটেনশন করবে না, এক্সটেন্ড করার দরকার নেই। কন্ট্রোলারে আমরা কনস্ট্রাক্টরটা থাক, এটা কোনো আর্গুমেন্ট নেব না। আমরা এখানে গিয়ে একটা ভেরিয়েবল নিলাম, এখানে গিয়ে বললাম লেট, অথবা লেট দেওয়ার দরকার এমনিতেই দেই। এখানে গিয়ে বললাম নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে কিন্তু কোনো ডাটা রাখবো। কি ডাটা রাখবো, যখন আমরা এই কনস্ট্রাক্টরকে কল করব তখন ওর ভিতর ডাটা স্টোর করব, অথবা আমরা বাই ডিফল্ট ডাটাটা রেখে আসতে পারি। ক্লাস তো সম্পর্কে আইডিয়া আছে, তাই না? এই কনস্ট্রাক্টর কখন রান করে, ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই না? এতদিন পরে এরকম অ্যান্সার। কনস্ট্রাক্টর রান হবে যখন আমরা এই ক্লাসের একটা অবজেক্ট বানাবো তখন। ওইটাই তো, মানে ঠিক আছে, ওইটা একই কথাই না, ক্লাস শুরু হওয়ার সাথে না, ক্লাসকে যখন অবজেক্টে ক্রিয়েট করব তখন। তো এই ডাটাটা আমরা এখানে রেখে দিতে পারি, অথবা কনস্ট্রাক্টর দিয়েও ওর ভিতর ডাটা স্টোর করতে পারি, অথবা অন্য কোনো ফাংশন দিয়েও ডাটা স্টোর করতে পারি। স্যার এখানে স্যার নেমের কোনো ভেরিয়েবল বা বার্তার কিছু দেখা লাগবে না, দেওয়ার দরকার নেই। তো এখানে আমরা ধরেন এই কনস্ট্রাক্টর দিয়ে ডাটা সেট করলাম, এখানে আমি সরাসরি লিখে আসলাম যে অ্যাঙ্গুলার, বানানটা এরকম হচ্ছে কেন, অ্যাঙ্গুলার জেএস নামে একটা লিখে আসলাম একটা ডাটা। এখন আমরা কি করব, এই মডেলটাকে ব্যবহার করতে হলে কম্পোনেন্টে গিয়ে ওটাকে ইম্পোর্ট করতে হবে। এখানে এসে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য আপনি লিখবেন ইম্পোর্ট, তারপরে এটা হচ্ছে নেমড ইম্পোর্ট। আপনি স্পেসিফিক কোনো একটা ক্লাস ইম্পোর্ট করবেন, যখন ইম্পোর্ট করবেন তখন আপনি কি এরকম ব্র্যাকেট দিয়ে ইম্পোর্ট করবেন। আমরা কি ইম্পোর্ট করব, টু ডু মডেলকে ইম্পোর্ট করব। কোথা থেকে লিখবেন, ফ্রম, তারপরে কোটেশন দিয়ে এখানে ডট দিয়ে হাইফেন দেবেন, দিয়ে তারপর অ্যাড্রেসটা দেবেন। কোথায় আছে, সেম ফোল্ডারেই আছে, তাই না? তো সেম ফোল্ডারে থাকলে আমরা কি করব, শুধুমাত্র লিখব যে টু ডু ডট মডেল থেকে আসবে, পরে টিএস দেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? এই পর্যন্ত দেখি আমাদের অ্যাপ্লিকেশন ঠিক আছে কিনা, এটা সাকসেসফুল হয়েছে, আমি সেভ দিয়েছিলাম, সাকসেসফুল হয়েছে। তারপরে আমরা টু ডু মডেলকে ব্যবহার করব। ব্যবহার করার জন্য কি করব, আমরা এটা অনেক কয়েকভাবে ব্যবহার করতে পারি। কনস্ট্রাক্টরে এখানেও নিয়ে এসে এখানেও ব্যবহার করতে পারি, অথবা এখানেও বলতে পারি। তো এখানে ধরেন আমরা এখানে একটা ভেরিয়েবল রাখলাম, এই ভেরিয়েবলের ভিতরে রাখবো, এটা বলতে প্রাইভেট দিয়ে আসতে পারি, তাই না? প্রাইভেট মনে আছে? প্রাইভেট কেন ব্যবহার করছিলাম মনে নাই? শুধু এই ক্লাসের ভিতরে ইউজ করার জন্য।
হ্যাঁ, শুধুমাত্র এই ক্লাসের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো প্রাইভেট, সেজন্য দিলাম। এখন টু ডু মডেলটাকে আমরা করলাম একটা কি বলে অবজেক্ট বানাই নিলাম। এ পর্যন্ত ঠিক আছে কিনা দেখেন, এখন ঠিক আছে। তাহলে এখন কি করব, এই মডেলকে অ্যাক্সেস, এই ডাটাকে অ্যাক্সেস করার জন্য, এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি করা দরকার ছিল, একটা অবজেক্ট বানানো দরকার ছিল। সেই অবজেক্ট থেকে আমরা ডাটাটা এখন অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছেন? আবার কি বললাম এই যে আমাদের এটা টু ডু মডেলে একটা ভেরিয়েবল আছে, ধরেন আমার এই কনস্ট্রাক্টরটা আপাতত এরকম করে রাখলাম, এটা কমেন্ট করে রাখলাম, ফাঁকে থাকলেও তো সমস্যা নেই। একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা পাবলিক না, সামনে কিছুই নাই, তার মানে বাই ডিফল্ট তো পাবলিক, তাই না? মনে নাই নাকি? পাবলিক একটা ভেরিয়েবলকে যদি আমি ব্যবহার করতে চাই অন্য কোথাও থেকে, তাহলে কি করতে হয়, সেখানে ক্লাসটাকে ইম্পোর্ট করে নিয়ে অবজেক্ট বানাইতে হয়, তাই না? অবজেক্ট কিভাবে বানাই, নিউ দিয়ে তারপরে ক্লাসের নাম, অবজেক্ট বানালাম, সেই টাইপ কি দিচ্ছে, এটা আমাদের প্রাইভেট, তার মানে ক্লাসের ভিতরেই ব্যবহার করি। আর নাম কি, মডেল। এটাকে যদি আমি এখন ব্যবহার করতে চাই, তাহলে মডেল এটাকে ব্যবহার করতে পারবো। আর এখান থেকে আমরা কিভাবে একটা মাত্র ভেরিয়েবল পাবো, শুধুমাত্র নেম নামে একটা ভেরিয়েবল, তাই না? জাভাস্ক্রিপ্টে অবজেক্ট থেকে ডাটা বার করতে হলে আপনাকে করতে হয়, ডট দিয়ে বার করতে হয়। তো আমরা এখানে একটা ফাংশন বানালাম, এখানে গিয়ে বললাম গেট নামে একটা ফাংশন, গেট নেম নামে একটা ফাংশন, গেট নামে একটা ফাংশন বানালাম। এর ভিতরে কি করলাম, এখান থেকে রিটার্ন করে দিলাম কিছু, একটা ডাটা রিটার্ন করে দিলাম। তো বললাম এখানে গিয়ে টেস্ট নামে একটা ডাটা রিটার্ন করলাম। রিটার্ন করলে এখান থেকে কি কাজ হয়, যে এখান থেকে যা কিছু রিটার্ন করা যায়, অথবা পাবলিক যদি কোনো ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলগুলো আমরা, সেই ভেরিয়েবল বা ফাংশন যাই হোক, মোট কথা এই ক্লাসের যত প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিগুলো আমরা এই HTML ফাইলের ভিতরে গিয়ে ডাইরেক্টলি ব্যবহার করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছেন কিরকম অ্যাক্সেস? আমি এখানে গেট নেম নামে একটা ফাংশন আমি রাখলাম। এই ফাংশন কি রিটার্ন করে, টেস্ট নামে একটা ফাংশন ভ্যালু রিটার্ন করে। এই ভ্যালুটা আমরা এই HTML ফাইলের ভিতরে গিয়ে সরাসরি অ্যাক্সেস করতে পারবো, ইকো করতে পারবো। কিভাবে করতে পারবো, এখানে এসে ধরেন আমরা এই টেবিলের একটা ক্যাপশন রেখে দিলাম, ক্যাপশন রাখবো না, উপরে একটা HTML h1 ট্যাগ দিয়ে এখানে আমি ইকো করবো। ইকো করার জন্য এরকম দেবেন, দিয়ে এখানে আপনি যদি গেট নেমটাকে কল করে দেন, গেট নেম ফাংশনটাকে কল করে দেন, তাহলে ও এইটা ডাটাতে দিয়ে যাবে টেস্ট। তাহলে দেখবেন এখানে ইকো হয়, দেখি ইকো হয়েছে কিনা, ওই যে টেস্ট। এখন এটা আমি চেঞ্জ করব, এখানে গিয়ে পাশাপাশি রাখি, এই মডেলে গিয়ে এটা চেঞ্জ করি, মডেলে না, এই কম্পোনেন্টে গিয়ে এই জায়গাটা চেঞ্জ করি। ধরেন এখানে লিখলাম, এখানে গিয়ে লিখলাম বাংলাদেশ, লিখে সেভ দিলাম, দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে ডাটাটা এখান থেকে আসতেছে। এই ডাটাটা যদি আমি হাতে লিখে চেঞ্জ করতে পারি, এইটা আমি অন্য জায়গা থেকেও নিয়ে আসতে পারি। মডেলের ভিতরে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের ভিতরে যে ডাটা আছে সেইটাও আমি রিটার্ন করে দিতে পারি, তাই না? তো যাই, এখান থেকে এখানে বললাম যে দিস ডট মডেল ডট, একটা ভেরিয়েবলের নাম ছিল নেম, তাই না? তো এটা যদি আমি রিটার্ন করে দিই, ওর ভিতর যা আছে সেই ডাটাটা এখানে আসছে না? অ্যাঙ্গুলার জেস কোথায় ছিল, এইখানে। এখান থেকে আসতেছে কিনা সেটাও চেঞ্জ করেন। এখানে আমি ক্লাস লিখলাম, দেখেন এই ক্লাস লেখাটা ওখানে যায় কিনা, ওই যে আসছে। বোঝা গেছে? আমরা যদি একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাক্সেস করতে পারি, তাহলে এই ডাটাগুলোও এখান থেকে নিয়ে আসতে পারি। এখানে প্রতিটা রোর জন্য আমরা যদি একটা করে এই পুরো ডাটাগুলো যদি একটা অ্যারের ভিতর করে নিয়ে আসি, সেই অ্যারেটাকে যদি আমরা ফর ইচ লুপ দিয়ে লুপ করে করি, ডাটাগুলো বার করি, তাহলে তো এই টেবিলটা আমরা সাজাইতে পারবো, তাই না? তাহলে সেই রকম একটা অ্যারে বানাবো আমরা। এখানে একটা অ্যারে বানাবো, এখানে গিয়ে বললাম এই পাবলিক একটা ভেরিয়েবল নিলাম, নাম ধরেন আমরা এখানে গিয়ে বললাম টাস্ক নামে একটা দিলাম, টাস্ক নামে একটা হবে। এখানে গিয়ে আমরা এভাবে বলেও দিয়ে আসতে পারি যে এটা একটা অ্যারে হবে, ওটা দরকার নাই, আমরা রেখে দিলাম। তো এর ভিতরে আমরা কি করব, যে অথবা এই কনস্ট্রাক্টর আমরা বাদ দিলাম। রবিউল ইসলাম ক্যামেরা অন করেন।
স্যার রবিউল ইসলাম Right. এখানেই আছে। তো এই যে আমরা টাস্ক নামে যে ভেরিয়েবলটা রাখলাম, এটার ভিতরে আমরা একটা অ্যারে বানাবো। এই অ্যারেটা বানালে ধরেন এই যে অ্যারে, এর ভিতরে মেইনলি আমরা কি রাখবো, প্রতিটা এই অ্যারেটার প্রতিটা এলিমেন্ট একটা করে জেসন ডাটা রেখে আসি, যে কোনো একটা জেসন ডাটা। এখানে গিয়ে বললাম আমরা ডেসক্রিপশনে, ধরেন এখানে গিয়ে বললাম অ্যাকশন দিয়ে আসলাম, অ্যাকশনের ভিতরে ডাটা রেখে আসলাম, ওই লিখলাম বাই এ টয়, তারপরে স্ট্যাটাস কমা দিয়ে স্ট্যাটাস লিখলাম, এই স্ট্যাটাস হিসেবে আমি রেখে আসলাম ফলস। এইটা হলো একটা। এরকম করে আমরা আরো কয়েকটা অ্যাড করে নিই। এখানে বললাম বাই এ টয়, বাই এ গান, ঠিক আছে, বাই এ বাইক, এরকম অনেক কিছু আছে। ধরেন এখানে গিয়ে বললাম স্ট্যাটাস ওরকমই থাকলো, গো হোম। এখান থেকে আমার ডাটা এই কয়টা রো হবে, এই টেবিলে এসে কয়টা রো হবে, একটা, দুইটা, তিনটা, চারটা রো হবে। এবং সেখানে ডাটা ডেসক্রিপশনে কি বসে যাবে, এই ডাটাগুলো বসে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে, এটা আমি বড় করলাম নাকি এখানে দেখতে পারবেন, এটা এখানে গিয়ে কি করতে হবে, এখানে একটা ফাংশন বানাইতে হবে, যে ফাংশনটা ওই ভেরিয়েবলকে রিটার্ন করে দেয়। তো যাই, এখানে একটা ফাংশন গেট টাস্ক নামে একটা ফাংশন বানালাম, যার কাজ হবে ওই টাস্ক ভেরিয়েবলটাকে, এই ভেরিয়েবলটাকে আমার রিটার্ন করে দেবে। তো ওই ভেরিয়েবলটা কার ভিতরে আছে, মডেলের ভিতরে। এখান থেকে রিটার্ন করেন, রিটার্ন দিস ডট মডেল ডট টাস্ক। এখন যদি আমি এই ভেরিয়েবলটা, এই ফাংশনটাকে যদি কল করি এখানে এসে, তাহলে ওই ভেরিয়েবল ওই ভ্যালুগুলো পাবো, তাই না, একটা অ্যারে পাবো। তো এটাকে আমার এই রোটাকে আমরা ওই লুপের মধ্যে ফেলাবো, ওই অ্যারে দিয়ে লুপ করবো ফর ইচ করে। অ্যাঙ্গুলার যে এসে একটা ডিরেক্টিভ আছে, এখানে এসে এনজি ফর নামে একটা ডিরেক্টিভ আছে। এই ডিরেক্টিভ কি করে, ফর লুপ চালায়। এই লুপ এই টিয়ারটাকে ওই অ্যারের প্রতিটা এলিমেন্টের জন্য একবার করে রিপিট করে দেবে, ঠিক আছে। তো এটা কিভাবে করে, এখানে এসে লেট মানে আমরা একটা ভেরিয়েবল নেব, এখানে গিয়ে বললাম ডাটা, তারপরে অফ, তারপরে ওই ভেরিয়েবল ওই ফাংশনের নাম গেট টাস্ক। এইটা একটা হলো, আমরা এই গেট টাস্ক দিয়ে এই ডাটার ভিতরে প্রতিটা এলিমেন্টের জন্য আমরা এই একটা করে ডাটা পাবো। ডাটার ভিতরে কি আছে, তাহলে একটা করে এই একটা রো আছে, এটা কি জেসন ডাটা না, জেসন এটা একটা অবজেক্ট। তখন সেটার ভিতর থেকে আমরা অ্যাকশন বের করতে চাই, যদি কল করি তাহলে এটা পাবো, স্ট্যাটাস কল করলে এটা পাবো। তাহলে এখানে এসে ওই একই ওটা একই থাকা আপাতত। এখানে এসে আমরা কি করব, ইকো করব। কি ইকো করব, ডাটা থেকে অ্যাকশন, ডাটার ভিতরে অ্যাকশন আছে না, তাহলে এখানে এসে আমরা ডাটার ভিতরে অ্যাকশন, এখানে ডাটা ডট অ্যাকশন। এখন দেখি আমরা এটা চেঞ্জ হয় কিনা, কিছু একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে, আমরা এই কমান্ড প্রম্পটটা দেখলে পাবো। কি হয়েছে, গেট টাস্ক ছোট হাতে লিখছি না, টিটা গেট টিটা বড় হাতে। এখন দেখি ডাটাগুলো আসে কিনা, আসছে না, সবগুলো ডাটা এখানে শো হয়েছে। আর এই ফলস নতুন অ্যাড করি, আমরা কি করব, এখানে ফলস লিখবো কখন, যখন আমরা ধরেন এখানে যদি এখন এটা আমরা ইকো করে দিই, কিরকম, ডাটা থেকে যদি স্ট্যাটাসটা দেখি ছোট হাতের ফলস আসে, তাই না, এগুলোকে আমি বড় হাতের ছোট হাতের করবো, বা ইয়েস নো দেবো, ঠিক আছে। এই শর্ত, যদি ফলস হয় তাহলে নো, আর যদি ট্রু হয় তাহলে ইয়েস। ছোট হাতের আসলে কারণ তো ওই জায়গায় ওখানে ছোট হাতে লিখে আসছি, এখানে ছোট হাতে লিখে আসছি না, সেই জন্য। তো যাই হোক, আমরা ছোট হাতের বড় হাতের বাদ দিই। যদি ফলস হয় তাহলে কি করব, এখানে ইয়েস শো করবো। আর যদি নো হয় তাহলে কি হবে, যদি ফলস হয় তাহলে নো শো করবো, আর যদি ট্রু হয় তাহলে ইয়েস শো করবো। যেমন একটা এখানে আমরা ট্রু করে আসি, ধরেন 2 নাম্বারটা এটাকে ট্রু করলাম, এখানে ট্রু শো করতেছে না, ট্রু শো করতেছে। তো এটা এখন আমরা এই লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করব। কিরকম, আমরা ধরেন এটা কাটলাম, এর ভিতরে এসে বললাম যে এখানে আমরা ইয়া করব, কি বলে, ভুলে গেলাম, ইফ একটা কন্ডিশন দেব, যে কন্ডিশনের ফলে দুইটা সিচুয়েশন হবে, একটা হচ্ছে আপনার ট্রু, একটা ফলস ব্যবহার করে এডিট করেন। সো
সুইচে সুইচে করছে যে আপনার ট্রু হলে একটা হবে, না হলে আরেকটা হবে। সুইচে আর একটা দুইটা জিনিস থাকে না, একটা হচ্ছে সুইচে কন্ডিশন থাকে আর একটা হলো কেস থাকে, কেস। ঠিক আছে, তাহলে বলছে এইটা আপনার এই টিডিতে আমরা একটা সুইচ ব্যবহার করব, সুইচ কেস। সেটার জন্য এই ডিরেক্টিভের নাম হচ্ছে এনজি সুইচ। এটা আবার এরকম করে ব্র্যাকেটের মাঝখানে ব্যবহার করে। তো এটা আমরা কি করব, কন্ডিশন হচ্ছে আপনার ডাটা, যে ডাটাটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে আপনার এই যে ডাটা ডট স্ট্যাটাস। এটা যদি ট্রু হয় তাহলে এখানে স্যার এখানে যে আমরা এই যে স্টার্ট দিয়ে এনজি ফর লিখলাম, একটা লুপ চালাইলাম, আবার এখানে এনজি সুইচ করতেছি, এগুলো তো স্যার জাভা টাইপস্ক্রিপ্ট, তাই না? টাইপস্ক্রিপ্ট, হ্যাঁ। এটা টাইপস্ক্রিপ্ট না, এটা হচ্ছে আপনার অ্যাঙ্গুলারের ফাংশন এগুলো, টাইপস্ক্রিপ্ট না। আচ্ছা, অ্যাঙ্গুলার এনজি ফর মানে অ্যাঙ্গুলারের ফর লুপটা এরকম করে এনজি সুইচ, এটাও অ্যাঙ্গুলারের, এগুলো অ্যাঙ্গুলারের স্টাইল সব। এটা সুইচে অন্যরকম করে ব্র্যাকেটের মাঝখানে রাখি। ঠিক আছে, তাহলে কি বলতে এই টিডিতে ডাটা বসবে এইটার উপর নির্ভর করে। তারপরে কি বসবে এখানে এসে আমরা বলছি এখানে দুইটা স্প্যান ব্যবহার করি, যে এটাকে বলবো ইয়েস, আর একটা বলবো ইয়েসটা ওয়াইটা বলা আছে, আর একটা বলবো নো। সে কিন্তু সেটা শর্তের উপর নির্ভর করে। যদি এটা যদি শর্তটা যদি ট্রু হয়, মানে এখানে যদি ট্রু আসে তাহলে এটা শো করবে, আর যদি না হয় তাহলে এটা শো করবে। তো এটা একটা কেস, এটা আর একটা কেস। তো এটাতে গিয়ে বলি কেস, এটা বলবো যে স্টার দিয়ে লেখে, এটা এনজি সুইচ কেস, সুইচ কেস ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে এটা শো করবে, আর না হলে বাই ডিফল্ট এটা শো করবে। এটার জন্য লিখতে হয় এনজি সুইচ, হ্যাঁ, এনজি সুইচ কেস, তা সুইচ ডিফল্ট কেস না, এনজি সুইচ ডিফল্ট। যদি ট্রু হয় তাহলে শো করবে ইয়েস, আর যদি না হয় বাই ডিফল্ট কি হবে, ট্রু হবে। এছাড়া যদি অন্য কোনো কন্ডিশন আসে সেটার জন্য আপনি আরেকটা লিখতে পারেন, আরেকটা কেস লিখতে পারেন। যেমন ধরেন আরেকটা কেস লিখতে, এটা যদি আপনার বিডি হয় তাহলে এখানে গিয়ে লিখলাম বাংলাদেশ। ঠিক আছে, হ্যাঁ, এখানে গিয়ে দেখেন যে বাই ডিফল্ট আসছে একটা ট্রু আসার কথা, ইয়েস আসার কথা একটা, না একটা ট্রু করছিলাম না, একটা ট্রু করছি, হ্যাঁ ডিফল্ট তো দিছি, বলেছিল। এখন হচ্ছে এটা, এখন বিডি আসে নাই, বিডিতে আমরা ডাটাই নাই, যেমন একটাতে এটাতে বিডি লিখে গেলাম স্ট্যাটাস হিসেবে, আমরা এখানে গিয়ে লিখলাম বিডি। দেখেন একটা বাংলাদেশ, ওটা তো বানান বলেছে নাকি, একই বানান তো, এখানে টিসিএইচ, এই যে এটা কি হলো এখানে এনজি সুইচ, দেখি কি আসলো, বলছে কিছু একটা বিডি শেষ, এটা ট্রু ফলস, ওই জায়গায় বিডি দিবেন, ট্রু ফলসের মনে ঝামেলা হয়েছে। বিডি আছে এখানে গিয়ে বিডি সিঙ্গেল ডাবল কোটেশন ম্যাটার করে তো বিডি, তাও কিছু একটা ঝামেলা। যাই হোক, এটা ট্রু ফলসে ম্যাটার করে। ট্রু ফলস কিভাবে ট্রু ফলস এখানে নিয়ে আসা যায়, না দিলে মানে কোটেশন না দিলে কাজ করতে, মানে ট্রু ফলস তো এদিকে যেমন আপনারা বই পাইছেন, কোটেশন না দিলে কাজ করে। এটা হচ্ছে আপনার ট্রু, ওটা বাদ দিলাম, ট্রু ফলসে ঝামেলা হচ্ছিল, ধরেন আমরা এটা ফলস রেখে আসলাম, এটা বাদ দিই, ফলস রেখে আসলাম, সবগুলোই নো আছে, একটার মাত্র ইয়েস, এটাও শেখা হলো। তো এরপরে হলো এই ডাটাগুলোকে আমরা ডাইনামিক করে অ্যাড করব, একটা ফর্ম সাবমিট দিয়ে ডাটা এখানে অ্যাড করব, সেটাও রিফ্রেশ হবে না, ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। সেটার জন্য কি করতে হবে, আমার এই মডেল পর্যন্ত ডাটা এটার ভিতরে, এই ইয়ারের ভিতরে
জাস্ট খালি কোনো একটা ডাটা পুশ করতে হবে, ঠিক আছে? তো পুশ করা যায় কিভাবে? ধরেন আমরা এখানে এসে একটা বাটন রাখলাম, এখানে একটা বাটন, তো এই বাটনে আমরা কি করব, ক্লিক ফাংশনে একটা ফাংশন রান করে দেবো, ক্লিক ইভেন্টে একটা ফাংশন রান করাবো, যেই ফাংশনের কাজ হবে একটা এই এর ভিতরে একটা নতুন একটা জেসন অবজেক্ট পুশ করে দেবে। তো এখানে একটা বাটন বানাই আগে, ধরেন এইখানে আমরা একটা বাটন বানালাম, এখানে গিয়ে বললাম বাটন, আর এখানে বললাম প্লাস সাইনটা দিলাম, এখানে গিয়ে আমরা বললাম এটা এখানে ইভেন্টগুলো রান করে এইভাবে, এই প্লাস এই ব্র্যাকেটের মাঝখানে লেখে ক্লিক, ঠিক আছে? আর এখানে গিয়ে আপনি ফাংশনের নামটা লিখে দেবেন, কিরকম কি ফাংশন, ধরেন অ্যাড অন ক্লিকটাই এখানে এইভাবে লেখে। আমরা যে জাভাস্ক্রিপ্টে অথবা ইয়াতে লিখে আসছে না যেগুলিতে, এখানে এসে অ্যাঙ্গুলারে এসে ক্লিক ইভেন্টটা আপনি এরকম ব্র্যাকেটের মাঝখানে লিখবেন। তো এটা কি করবে, অ্যাড টাস্ক নামে একটা ফাংশনকে কল করবে। কিসের এই ফাংশনটা, কোন জায়গায়? এটা হচ্ছে component.ts ফাইলে একটা ফাংশন, এই ক্লাসের এইটা হচ্ছে আপনার একটা ফাংশন। তো এখানে গিয়ে একটা ফাংশন বানাই, এই ফাংশনের কাজ কি হবে, এটা আগে কল হচ্ছে কিনা সেটা আগে চেক করে দেখি। console.log এখানে গিয়ে বললাম যে add task is called, ঠিক আছে? দুটো ফাইল সেভ দেই, দেওয়ার পরে এখানে যাই, আমরা এখানে ক্লিক করে দেখবো এটা কাজ হয় কিনা। এখানে কনসোলে গিয়ে দেখি, এখানে ক্লিক করলাম, ওই যে কল হয়েছে, তাই না? স্যার এখানে যেহেতু আসছে একটা জিনিস দেখি স্যার, স্ট্যাটাসের মধ্যে স্প্যানগুলো একটু এলিমেন্ট থেকে দেখি স্যার, ইন্সপেক্টে কিবোর্ডেতে টিআর এই যে এরকম আসছে, স্প্যানগুলো এরকম এই আমাদের এই ফাংশনটা কল হচ্ছে, এইখানে ক্লিক করলে আমার এই ফাংশনটা কল হয়, আবার ক্লিক করে দেখি কল হচ্ছে। তাহলে এই ফাংশনটা দিয়ে আমরা ওই এটার ভিতরে, এই অ্যারেটার ভিতরে একটা ডাটা পুশ করলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো এরকম একটা ডাটা পুশ করবো কিরকম, এই স্ট্রাকচারের সেম এই স্ট্রাকচারের একটা ডাটা আমরা পুশ করবো। এই আমি এই কাজটা বাদ দিলাম, এখানে গিয়ে বললাম যে দিস ডট মডেল ডট টাস্ক নামে একটা ভেরিয়েবল ছিল, তার ভিতরে বলবো যে পুশ ছিল না ফাংশনের নাম, অ্যারের ভিতরে ডাটা পুশ করার জন্য এই আমি পুশ করে দিলাম, এটার ভিতরে অ্যাড করে আসি, পুশ করে দিলাম। কি বললাম, এখানে ডাটাটা চেঞ্জ করি, এই ডাটাটা আমি চেঞ্জ করে বললাম যে নিউ টাস্ক, আর এটা আমি রেখে গেলাম, ধরেন ট্রু লিখে দিলাম। এখন সেভ দিয়ে ওইটাতে ক্লিক করে দেখি নিচে আমার একটা ডাটা অ্যাড হয় কিনা, আসছে না নিউ টাস্ক, খেয়াল করেন নাকি? রিফ্রেশ দিলাম, দেখেন এখানে ক্লিক করলাম, এই যে নিউ টাস্ক, আরেকবার ক্লিক করে আরেকটা আসছে। এখন যদি এই ডাটাটা আমি কোনো একটা ইনপুট ফিল্ড থেকে নেই তাহলে তো ভালো হয়ে যায়, তাই না? তাহলে ইনপুট ফিল্ডটা বানাবো কোথায়? এই ধরেন আমরা এই বাটনের আশেপাশেই বানাই, এখানে গিয়ে একটা ইনপুট নেই, ইনপুট টাইপ টেক্সট, আর এইটার আমরা একটা নাম বা আইডি দিয়ে দেবো। এখানে আইডিটা আমরা এইভাবে দিই, তাহলে এখানে গিয়ে বললাম TASK নামে একটা আইডি দিলাম, হ্যাশ দিয়া। তারপরে আমরা কি করলাম, এইটার ভিতরে এসে বলবো যে ওই আইডি থেকে দিস ডট ভ্যালু লিখছিলাম না আগে, অমুক আইডি ডট ভ্যালু, যে কুড়িতে যেভাবে বলছিলাম সিলেক্টর দিয়ে সিলেক্ট করে ডট ভ্যাল, ওরকম করে লিখবো। এখানে এসে বললাম যে আমার টাস্ক ডট ভ্যালুটা আমরা এখানে পাস করে দিলাম। তাহলে কি হবে, এই ফাংশনের প্যারামিটারে আমরা একটা ভ্যালু পাস করলাম, সেই ভ্যালুটা কোথায় আছে, আমরা যে ইনপুট ফিল্ডে যা লিখবো সেই ভ্যালুটা। বুঝতে পারছেন? খালি একটু সিস্টেম আলাদা, কি রকম এগুলো কাজ তো আপনারা করেই আসছেন, ইনপুট ফিল্ড থেকে ডাটা নিয়ে। এখন এইখানে অ্যাঙ্গুলার যে আছে কিভাবে ডাটা রিসিভ করে দেখেন, যে আপনি একটা ফাংশনের ভিতরে ডাটা পাঠাচ্ছেন, সেটা কিভাবে, যে এই যে আইডি এইভাবে দিয়ে আসছে, হ্যাশ দিয়ে টাস্ক, ওই টাস্ক ডট ভ্যালু, তার মানে এই ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা আছে অ্যাঙ্গুলার স্টাইল এটা, তো ওই ভ্যালু ওই ইনপুট ফিল্ডে যা লিখবেন সেই ভ্যালুটা
এই ফাংশনের প্যারামিটার হিসেবে পাস করলাম। তাহলে ওই যেহেতু প্যারামিটার হিসেবে পাস করব, তাহলে এখানে যাই, এখানে এরর দেবে, কারণ আমরা প্যারামিটার নাই কিন্তু অলরেডি পাস করে ফেলছি। তো এখানে এসে এখানে বললাম যে টাস্ক এইটা হবে অবশ্যই স্ট্রিং টাইপের, এটাও দেখায় দেয় একবারে। এটা হলো আপনার টাইপ ইন্টিং, বুঝলাম না? একটা ভেরিয়েবলের ভিতরে কি ধরনের ডাটা আসবে, স্ট্রিং টাইপের ডাটা আসবে, সেটা এটা অপশনাল, কিন্তু একটু বাড়তি সিকিউরিটির জন্য আপনারা এগুলো কাজ করে আসবেন। কীরকম যে আমরা ভেরিয়েবলের ভিতরে ডাটা রাখবো, সেটার ভিতরে যেন অবশ্যই স্ট্রিং পাঠায়, অন্য কিছু যেন না পাঠায়। একাধা অনেক সময় দেখা গেলো এটার ভিতরে একটা অ্যারে পাঠাই দিচ্ছে, সেরকম যেন না হয়, আসলেও যেন সেটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে আসে। তাহলে আমরা কি করব, এই স্ট্রিং থেকে এই টাস্কটাকে এইখানে বসাই দেব, ওইটাই না, এখানে বসাই দিলাম। বুঝতে পারছেন? স্যার এখানে একটু কনফিউশন স্যার, এখানে টাস্ক শুধু টাস্ক কেন বসাবে, টাস্কের ভ্যালু বসানোর মধ্যে থাকে না, প্যারামিটারে যা আছে সেই ডাটাটাই ভিতরে এসে সেই নামে ব্যবহার করবেন না আপনি। আমরা কি করব, অ্যাকশনে স্যার ভেরিয়েবল হিসেবে এটা কাজ, এই যে ভেরিয়েবল মানে এটা আমরা দিছি না, প্যারামিটারে যা পাঠাইছি, আর্গুমেন্টে পাঠাইছি কি, এখানে যা লিখবো সেটা কোথায় গেল, সেটা আসলো আমার এখানে, তাই না? টি নাম দিলাম, ধরেন টাস্ক দিলাম না, তাহলে অ্যাকশন হিসেবে ওখানে যা লিখবো সেটা দিলাম। আর বাই ডিফল্ট কি দিলাম, যে এটা আমার ফলস, কিছু একটা দেন, বাই ট্রু ফলসে ম্যাটার করে না, আমরা ওটা চেঞ্জ করবো পরে। ঠিক আছে, এখন দেখেন আমার এটা কাজ করে কিনা, কিরকম কাজ। এখানে একটা কিছু লিখবো, ধরেন এখানে লিখলাম নিউ টাস্ক, লিখলাম, লিখে এখানে ক্লিক করলাম, এই দেখেন এখানে এন্টার হয়েছে। এটা আমি চেঞ্জ করি, ধরেন নিউ, এখানে গিয়ে লিখলাম জব, ক্লিক করলাম, এই যে নিউ জব। ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট কোথাও সেভ করি নাই, আমরা কোথায় সেভ করছি, জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে পুশ করে রাখতেছি। রিফ্রেশ দিলে আবার চলে যাবে এগুলো। তো সেই জন্য এগুলো আমরা পার্মানেন্ট ব্যবস্থা করব, কোনো এক জায়গায় পাঠাবো, ডাটাবেজে পাঠাবো না এপিআইতে পাঠাবো, সেটা পরের বিষয়। অ্যাড করছি কোথায়, এই ভেরিয়েবলের ভিতরে না। তো কোনো একটা ভেরিয়েবলের ভিতরে ডাটা চেঞ্জ করে যদি আপনি সেই ভেরিয়েবল দিয়ে আবার রিসেট দিয়ে করেন, রান করেন, তখন তার থাকবে না। তাহলে আসেন, এখন আমরা নতুন ডাটা অ্যাড করা শিখলাম। এখন এই যে অ্যাড করা শিখলাম, এখানে আরো কিছু কাজ করবে, সেটা হচ্ছে ফিল্টার করা। যেমন ধরেন আমরা চাচ্ছি যেগুলো ট্রু আছে সেগুলো শো করবে না। এই কাজগুলো আপনারা জাভাস্ক্রিপ্টে করে আসছিলেন, আবার নতুন করে দেখেন এখানে কিভাবে ব্যবহার করবেন, বা ওই যে ফাংশনটা শিখছিলেন তার অ্যাকচুয়াল ব্যবহার হয়তো করে আসেন নাই, খালি নাম শুনছেন, পড়ে আসছেন, এখন এক্সাম্পল দেখেন। তো কি করতেছি, আমরা এখানে গিয়ে দেখবো যে প্রতিটা টাস্কের সবগুলোকে আমরা লুপের মধ্যে ফালায় চেক করব কোনটার স্ট্যাটাস ট্রু। যদি স্ট্যাটাস ট্রু হয় তাহলে সেটা আসবে না, ফলস হলে আসবে। ঠিক আছে, সেটা কি দিয়ে করে, সেটা করার জন্য আপনার একটা ফাংশন ব্যবহার করা হয়, কি বলে, ফিল্টার নামে একটা ফাংশন ব্যবহার করে, তাই না? ফিল্টার নামে একটা ফাংশন ব্যবহার করে জাভা, যেটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন। এই ফিল্টার দিয়ে কি করে, একটা অ্যারের প্রতিটা এলিমেন্টকে আমরা ইটারেট করে করে চেক করতে পারি, কন্ডিশন দিতে পারি। যেমন ধরেন এখানে আইটেম বললাম, সে কি করবে, প্রতিটা এলিমেন্ট ঘুরে আইটেমের ভিতর রাখবে আইটেম। ঠিক আছে, বলতেছি যে স্ট্যাটাসটা কি হবে, স্ট্যাটাস যদি ট্রু হয়, যেমন ধরেন এই আইটেমের, আমরা যে আইটেমে আসি সেইটার স্ট্যাটাস যদি ট্রু হয় তাহলে সেইটা যাবে, এটা একটা শর্ত। দেখেন শুধুমাত্র কি হবে, ওখানে শুধুমাত্র যেটা ট্রু সেটা আছে। এখন যদি এটার সামনে একটা, হ্যাঁ এই অ্যারে হচ্ছে এটা, শুধুমাত্র একটা ট্রু আছে, এটা মানে হচ্ছে আমরা বলতেছি যে টাস্কটাকে আমরা লুপ করতেছি, লুপ করে প্রতিটা আইটেম হচ্ছে, প্রতিটা এলিমেন্ট হচ্ছে আইটেম, একটা করে লুপ ঘুরবে, আইটেম লুপ ঘুরবে, সেটা আইটেমের মধ্যে আসবে, এবং সেইটার আইটেমটার স্ট্যাটাস যদি ট্রু হয়, অথবা এখানে গিয়ে আমরা হাতে লিখে দিলাম যদি আইটেমটা ট্রু হয় তাহলে ওখানে শো করবে, এটা আসবে না, ওই ইয়ে আসবে, কি বলে, শর্ত দিতে হবে মোট কথা। এখানে এরকমও দিতে পারি, এখানে এসে বললাম যে ট্রু, দেখি কাজ করে কিনা। এটা ওরকম হচ্ছে না, স্ট্রিং হয়ে গেছে, স্ট্রিং হয়ে গেছে। এই যে একটা আসছে,
তো এরকম ট্রু ইকুয়াল টু ট্রু লেখার তো দরকার হয় না, এটা তো বুলিয়ান ডাটাই আসতেছে, তাই না? আমরা এখানে কি রেখে আসছি, বুলিয়ান ডাটা রেখে আসছি না, সেই জন্য এটা রাখার দরকার নাই, স্ট্যাটাসটা রাখলাম। এখন কি করব, যে আমরা চাচ্ছি যেটা ট্রু সেটা আসবে না, বাকিগুলো আসবে। তাহলে কি করতে হবে, নট চিহ্ন দিয়ে আসতে হবে সামনে, এই যে নট ট্রু, তার মানে ফলস, যেগুলো সেগুলো আসবে। বোঝা গেছে? এখন আসেন আমরা এখন কি করব, এইটাকে আমরা স্ট্যাটাসটাকে চেঞ্জ করব। কিরকম চেঞ্জ করবো, এখানে একটা চেক বক্স রেখে যদি চেক হয় তাহলে ওইটার যেই রোতে আমরা ক্লিক করব সেই রোতে এখানে সেই এলিমেন্টের স্ট্যাটাসটা এসে ট্রু হয়ে যাবে, ঠিক আছে? আর বাকি মেকানিজম তো করা আছে, ট্রু হলে নাই হয়ে যাবে। সেটার জন্য আমরা একটা এখানে এই রোতে একটা, এই টেবিলে একটা নেই, ধরেন এখানে ডেসক্রিপশনের পরে দিলাম টিডি দিলাম, টিএস দিলাম, ধরেন এখানে ডান দিয়ে দিলাম, আর এখানে এসে একটা টিডি নিয়ে মাঝখানে একটা চেক বক্স বসাই, ইনপুট টাইপ চেক বক্স। ওই চেক বক্স দিয়ে আমরা ওইটা তুলে দেবো। কিরকম, এখানে একটা মডেল, এটাকে বলা হয় টু ওয়ে ডাটা বাইন্ডিং। এটা যেটা করছি না, টু ওয়ে ডাটা বাইন্ডিং বলে। অ্যাট এ টাইম আমরা লিখবো বা অ্যাকশন দেবো, সাথে সাথে আমার পেজে সেটা রিফ্লেক্ট হবে, সেই ডাটাটা রিফ্লেক্ট হবে। এখানে এসে বলতেছি যে আমরা একটা মডেল বানাবো, এনজি মডেল, মডেলের ডাটা পাঠাবো। এনজি মডেল নামে একটা ডিরেক্টিভ আছে, এই ডিরেক্টিভটা এটা হচ্ছে আপনার এর ভিতরে রাখতে হয়। এর ভিতরে ডিরেক্টিভ মানে হচ্ছে কিছু ফাংশন, বিল্ট ইন ফাংশন, যেগুলো দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করা যায়। যেমন ধরেন আমরা লুপ করতে পারলাম, ঠিক আছে, মডেল বানাচ্ছি, এখানে সুইচ কেস বানাচ্ছি, তারপরে সুইচের কেসগুলো দিতে পারতেছি, এগুলোকে ডিরেক্টিভ বলে। তাহলে এখন এই মডেল হিসেবে কাজ করবে। এখন এই ডাটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা হবে ট্রু, এবং সেই ডাটাটা কোথায় চলে যাবে আমরা সেইটা বলে দেব। সেটা চলে যাবে, আমরা এখানে এসে বললাম যে এই যে ডাটা আছে, এই ডাটার ভিতরে আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব, ডাটা ডট স্ট্যাটাসটা চেঞ্জ হবে, ঠিক আছে? এখন দেখি কিরকম হয়, এখানে ক্লিক করলাম, দেখুন ওইটা নাই, কারণ কি, ওইটা ট্রু হয়ে গেছে। অথবা আমরা এই ফিল্টারটা যদি একটু অফ করে আসি, কারণ এটা আমরা ফিল্টারটা এখান থেকে বাদ দিলাম, তাহলে কি হবে, সবগুলো আসবে না। তো এটাতে ক্লিক করে দেখেন সাথে সাথে ওটা ইয়েস হয়ে গেছে। কারণ হচ্ছে এটাই, শুধুমাত্র এনজি মডেল মানে হচ্ছে আপনার টু ওয়ে ডাটা বাইন্ডিং, দুই দিকে ডাটা বাইন্ডিং হচ্ছে আমার। সাথে সাথেই আমি এখানে ক্লিক করব, আমার এই কি বলে চেক বক্সের স্ট্যাটাস ট্রু হওয়ার সাথে সাথেই আমাদের যে রোতে আসি সেই রোতে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিচ্ছে। যদি আমার এটা ফলস করি, ঠিক আছে, কিন্তু চেঞ্জ করে কি করতেছে, এটা তো কি করবে, এটা তো আমি বলি নাই। সেইটাই তো বললাম না, স্ট্যাটাসের ভিতরে আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করব, ইকুয়াল টু এখানে যা আসবে সেই ডাটাটা এখানে যাবে। মানে এখানের এই চেক বক্সের স্ট্যাটাস যদি চেক হয় তাহলে ট্রু হয়, না হলে ফলস হয়। সেইটাই আমরা পুশ করতেছি কোথায়, এইটার ভিতরে। এনজি মডেল হচ্ছে আপনার, এনজি মডেল দিয়ে ডাটা পুশ করা হয় কোনো একটা ভেরিয়েবলের ভিতরে, অথবা কোনো একটা অ্যারের ভিতরে, যেভাবেই হোক, মনে কোনো এক জায়গায় ডাটা পাস করা হয় এনজি মডেল দিয়ে। সেই মডেল কি করতেছে আপনার, এই যে আমি যে রোতে আসি সেই রোর স্ট্যাটাসটার ভিতরে ডাটা পাস করতেছে। কি পাস করে, চেক হলে ট্রু হয়, না হলে ফলস হয়, আনচেক হলে ফলস হয়। সেই ট্রু আর ফলসটা এখানে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে। মানে এটা কি স্যার বাই ডিফল্ট চেক করলে, বাই ডিফল্ট এটা। তাহলে আমি যদি স্যার এরকম কোনো ইয়াতে যে, কারণ এটাতে আমরা যদি ইয়েস নো রাখতে চান, এখানে সবগুলোকে ইয়েস নো করে আসলাম, এখানে নো করলেন, কিভাবে তখন এই এগুলো চেঞ্জ করতে হবে, সুইচ কেস এসে চেঞ্জ করতে হবে। এটা ট্রু বলছি না, এখানে বললাম এসে নো, ইয়েস বলে আসি, দেখি হয় কিনা। কিছু একটা ভুল হবে, মানে ইমপ্লিমেন্ট করা যাবে, দেখি আর স্ট্যাটাস না,
সুইচ কেস এইখানে এসে যা আছে এটা যদি আপনার এটা দিলে হবে না এখানে জাস্ট স্যার কোটেশনে থাকবে না হ্যাঁ Yes. তাহলে আমাদের এটা চেকবক্স দিয়ে আমরা এটা স্ট্যাটাস চেঞ্জ করতে পারতেছি ট্রু ফলস যেহেতু সহজে করা যাচ্ছে। আর এখন তাহলে এটার সাথে আমরা যদি এই ফিল্টারটা লাগাই দিই তাহলে দেখবেন বাকি কাজগুলো ঠিকঠাক হচ্ছে। ফিল্টার বানান কি ফিল্টার দাঁড়ান 2 মিনিট। ফিল্টারকে আমরা এখানে বললাম আইটেমের ভিতরে আমরা কি করলাম যে নট আইটেমের যে স্ট্যাটাসটা সেটা ট্রু নয়, যদি ট্রু না হয় তাহলে আসবে। তো এখানে দিলাম এইরকম ফিল্টার, এটা শেষ, এইটাও শেষ। নতুন করে একটা অ্যাড করি, ক্লিক করলাম, সেটা আসছে। আবার